আমি তো আগেই বলেছি যে নারী নারীর শত্রু, এবং এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আমরা দেখছি প্রোটেকশন অফ ডোমেস্টিক ভায়োলেন্স, এই প্রোটেকশনটা কাদের? এই প্রোটেকশনটা যদি মহিলাদের হয় তাহলে মহিলারা কিরমভাবে সেই প্রোটেকশনটাকে তারা অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। একটা জিনিস একটু বলবেন, এই জায়গাতে যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 6 নম্বর প্যারায় ডাউরি দেওয়ার কথা, তাহলে ডাউরি দেওয়াটা যে অপরাধ তারা কি জানতেন না? এবার সেই জায়গাটাতে দাঁড়িয়ে আজকের দিনে উনি এটাও লিখছেন যে ডিউরিং দ্য নেগোসিয়েশন অফ ম্যারেজ, তার মানে বিবাহের পূর্বে যখন বিবাহের কথাবার্তা চলছে সেই সময়তেও পণ দেওয়া নেওয়া নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে বিয়েটা করতে গেলেন কেন? তাহলে সেই জায়গায় আজকে দাঁড়িয়ে আমরা যারা দেখছি আইন মানছেন না, উল্টে পণ দিচ্ছেন, তারা কেন আইনের আওতায় আসবেন না? ডাউরি প্রহিবিশন অ্যাক্টে কোথায় লেখা রয়েছে যে পণ দেয়াটা অপরাধ নয়? আর উল্টে তাদেরকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে সেখানে তালা লাগিয়ে সেই জায়গাতে তাদেরকে ঢুকতে দেয়া হচ্ছে না। 80 বছরের বৃদ্ধা মাকে মেরে মাথা ফাটিয়ে দিয়ে বলা হচ্ছে যে তুই মর। আর পুলিশ কোনো অ্যাকশন নেই। পুলিশ সিনিয়র সিটিজেন বলেও কোনো অ্যাকশন নেওয়া তো দূরের কথা, বটতলা থানা এত অপদার্থ, এত ঘৃণ্য কাজ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে যে 80 বছরের বৃদ্ধা মানুষ তাকে আঘাত করা হয়েছে, বৌমার কথায় তাকে অ্যারেস্ট করতে এসেছিলেন। তাহলে পুলিশের এই বুদ্ধিটাও নেই যে সিনিয়র সিটিজেন অ্যাক্ট বলে একটা অ্যাক্ট আছে, বুদ্ধিটা অনেক পরের কথা, এই নলেজটাই নেই। তাহলে তারা আজকের দিনে কিভাবে সরকারি চেয়ারে বসে সরকারের অন্ন ধ্বংস করছেন? এবং আরও পরিষ্কার কথা বলতে বাধ্য হচ্ছি, আমরা ভারতবর্ষে কি কেন্দ্র কি রাজ্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখছি যে মহিলাদের জন্য এত প্রকল্প, এত কিছু, বেটি বাঁচাও বেটি পড়াও, তাহলে কি এটাও যুক্ত হলো? বেটি বাঁচাও বেটি পড়াও, বিয়া করাও, অ্যালিমনি নাও। আজকে পরিষ্কারভাবে এটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে এনার যা বৌমা এবং এনার স্ত্রী, তিনি জেনে বুঝে প্রি প্ল্যান এই অভিযোগগুলো করেছেন, এবং তৎসহ তিনি যেহেতু মহিলা, এই মহিলা হওয়ার জন্য সুযোগের অপপ্রয়োগ করছেন। যে আইন মহিলাদের জন্য প্রোটেকশনের কথা বলছে সেই আইন কখনো কোনোভাবে আক্রমণের অস্ত্র হতে পারে না। এটা আমার কথা নয়, এটা স্বয়ং সুপ্রিম কোর্ট বলছেন 498-এর ক্ষেত্রে, ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে। এমনকি পাঞ্জাব হাইকোর্টের, পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের জাস্টিস অনারেবল জাস্টিস নিধি গুপ্তার অর্ডার রয়েছে, এবল বডি ডোমেন ক্যান নট এনজয় আইডলি দ্য মেনটেনেন্স। তো সেই জায়গায় আমি হাতে পায়ে থাকবো, কাজ করব না, অথচ স্বামীকে, শ্বশুরবাড়িকে, দেওর, ননদ, যা, ভাসুর সকলকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, কেন? আমি মহিলা বলি। তাহলে পরিষ্কার হয়ে গেল যে ভারতবর্ষে আজকের দিনে পুরুষ হয়ে জন্মানোটা ভীষণ পাপ। এই জিনিস তো হতে পারে না। তাহলে আজকের দিনে যেভাবে দুরুপয়োগ হয়ে যাচ্ছে, যেভাবে অপপ্রয়োগ হচ্ছে, সেই অপপ্রয়োগের ক্ষেত্রে কেন থানা যারা ডাউরি দিয়েছেন বলছেন এফিডেভিট করে, তাদের জন্য কেন ব্যবস্থা নেবেন না? এলাহাবাদ হাইকোর্টের অর্ডারও রয়েছে যে ওয়াই ডাউরি গিভার্স শুড বি প্রোটেক্ট। সেই জায়গায় এটা স্পষ্ট, এই অভিযোগ অত্যন্ত ঘৃণ্য, নিন্দনীয় এবং প্রি প্ল্যান। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, অত্যন্ত বদমাইশি করে এবং নানান রকম ঘটনা ঘটিয়ে আমাকে আজ এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমার বিরুদ্ধে আমার যা কেস করছে এবং আমার কাছ থেকে মেনটেনেন্সের দাবি করছে। ব্যাপারটা হচ্ছে 2019 সাল থেকে আরম্ভ হয়েছে, নানান রকমভাবে আমার স্বামীকে জড়িয়ে
এবং আমার দেওরের একমাত্র মানে স্ত্রী, ও আমার দেওরের বউ আর কি। ও আমার দেওরকে নিয়ে আমাকে সন্দেহ করা এবং নানান রকম কথা মহিলা কমিশনে জানানো উল্টোপাল্টা। আমার স্বামীর সঙ্গে আমার সুন্দর বিবাহিত সম্পর্ক, কিন্তু সেখানেও ও গ্লানিমা লিপ্ত করে নানান রকম অপবাদ দিয়েছে, অভিযোগ করেছে যে আমার স্বামী নাকি ওর সঙ্গে সহবাসে লিপ্ত হয়েছে। ব্যাপারটা সম্পূর্ণ ভুল। কেন? আমার দেওর আর আমার স্বামী দুজনে দুটো আলাদা বাড়িতে বসবাস করি দীর্ঘদিন, যেটা কোনো রকমই সম্ভব নয়। আমার যা আমার বাড়িতে থাকেও না, সে তার স্বামীর সঙ্গে অন্য বাড়িতে থাকতো, এবং আমি আমার স্বামীর সঙ্গে একটি সন্তানকে নিয়ে সুখে দাম্পত্য জীবন নির্বাহ করি। মূর্তিমান এই 2019 সাল থেকে এই আমার যা লোভের বশবর্তী হয়ে বিভিন্ন রকমভাবে আমাকে হেকেল করছে, মেন্টালি টর্চার করছে, এবং আমার দেওরকে এবং আমার স্বামীকে আমার যে পূর্বতন পৈতৃক যে শ্বশুরের যে ভিটে সেইখানে আমাকে ঢুকতে দেয় না। সেটা আন্ডার লক অ্যান্ড কি করে রেখে দিয়েছে দীর্ঘদিন, প্রায় 3 থেকে 3.5 বছর ধরে ওটা ওর আন্ডারে আছে। আমার শ্বশুরের ভিটেতে আমি ঢুকতে পারি না, আমার স্বামী ঢুকতে পারে না, এমনকি আমার দেওরও ঢুকতে পারে না। দেওরের হাত থেকে আমার যে শ্বশুর বাড়িতে আমাদের যে অংশের চাবিপত্র দেওয়া ছিল সেই সমস্ত জিনিস কেড়ে নিয়েছে, এবং তাকে মানে ফিজিক্যালি টর্চার করেছে। মেন্টাল টর্চার তো 2019 থেকে আরম্ভ হয়েছে, এবং বিয়ের পরপরই সে নানান রকম করতো। তার আমার যতদূর ধারণা তার অন্য কোনো মানে পুরুষের সঙ্গে তার সম্পর্ক ছিল, এবং অশ্লীল সম্পর্ক ছিল, যার জন্যে যে এত সহজে একটা লিখিতভাবে মহিলা কমিশনে চিঠি দিয়েছে, যে চিঠিটার মানে দাঁড়াচ্ছে যে আমার স্বামী ওর সঙ্গে সহবাস করেছে, এবং ওর স্বামী যে আমার মানে দেওর, যাকে আমি আমার 27 বছর বিয়ে হয়ে গেছে, সেই দেওরকে আমি ভাইয়ের মতো দেখি, সেই দেওরের সঙ্গে আমার সম্পর্ক নিয়ে ও করেছে। আমার বিয়ের মানে আমার ছেলে হওয়ারও, ছেলের মাধ্যমিক পরীক্ষার সময় ও বিয়ে হয়েছে আমার দেওরের। তাহলে আপনি বুঝতেই পাচ্ছেন আমার দেওরের সঙ্গে আমার সম্পর্কটা কীরকম। সেই জায়গায় এসে বিয়ের পরেও কিছু করেনি। আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে ও নিজের রূপ দেখিয়েছে, এবং নানান রকমভাবে বলেছে যে, এবং কোর্টে গিয়ে নানান রকম উল্টো পাল্টা কথা, মহিলা কমিশনে গিয়ে নানান রকম কথা, নানান রকম অভিযোগ, মানে এত অশ্লীল কথা লিখেছে বা জানিয়েছে যেগুলো একজন ভদ্র মহিলা, এটা মানে তার পরিচয়ের ওপর সন্দেহ হবে যে তিনি একজন ভদ্র মহিলা এই ভাষায় চিঠি লিখতে পারে। এটা আপনারা এটাই বলছি। আর আমি কি বলবো, আজকে আমি প্রেসকে জানাচ্ছি এগুলো। হ্যাঁ, যদি কোনো সুবিচার পাই আমি বাধিত থাকবো।